রাজধানী ঢাকাকে বাসযোগ্য পরিচ্ছন্ন সবুজ নগরী হিসেবে গড়ে তুলতে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে অধিবেশনের শুরুতে প্রশ্নোত্তরে তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ডের কারণে বাজেটের উপর কোনো চাপ পড়বে না। সুনামগঞ্জের এমপি কলিমুদ্দিন মিলনের প্রশ্নের জবাবে হাওর অঞ্চলে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী ৩ মাসের খাদ্যশস্য প্রদানের ঘোষণা দিয়েছেন সংসদ নেতা। বিস্তারিত মোহাম্মদ হোসাইনের প্রতিবেদনে। কার্যসূচির অনুযায়ী এখন প্রশ্নকাল শুরু হচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম কার্যদিবস বুধবার সকালে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর দিয়ে শুরু হয় অধিবেশন। প্রশ্নকালের প্রথম ৩০ মিনিট মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উত্তরদানের জন্য নির্ধারিত। কুমিল্লা ৯ আসনের সংসদ সদস্য আবুল কালাম জানতে চান, রাজধানী ঢাকাকে পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তুলতে সরকারের পরিকল্পনা। রাজধানী ঢাকাকে ক্লিন এবং গ্রিন সিটি রূপে গড়িয়া তুলিতে সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করিয়াছে কি না। প্রশ্নোত্তরে দাঁড়িয়ে রাজধানীকে বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সরকারের নানা পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী। রাজধানী ঢাকাকে ক্লিন এবং গ্রিন সিটি রূপে গড়ে তুলতে স্থানীয় সরকার বিভাগের আওতায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মাধ্যমে নানাবিধ পদক্ষেপ নেওয়া হচ্ছে। যেমন নাগরিক সচেতনতা ও সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে সাপ্তাহিক ভিত্তিতে জনসচেতনামূলক কার্যক্রম গ্রহণের পাশাপাশি বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম জোরদার করার চেষ্টা করা হচ্ছে। মাতুয়াইল ল্যান্ডফিলকে সমন্বিত সার্কুলার ইকোনমি ভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনা ও জ্বালানি উৎপাদন কেন্দ্র বানিয়ে জিরো বর্জ্যে রূপান্তরের কথাও জানান সংসদ নেতা। কোরিয়া ভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠানের বিনিয়োগে মাতাইল ল্যান্ডফিলকে সমন্বিত সার্কুলার ইকোনমি ভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনা এবং জ্বালানি উৎপাদন কেন্দ্রে রূপান্তর করার মাধ্যমে সকল বর্জ্যকে জিরো বর্জ্যতে রূপান্তর করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় আগামী 5 বছরে ইনশাল্লাহ 5 লক্ষ বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ফ্যামিলি কার্ডের অর্থায়ন নিয়ে কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য আবুল হাসনাত আবদুল্লাহর সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, এই কর্মসূচি বাজেটের উপর চাপ ফেলবে না, এতে মূল্যস্ফীতি বাড়বে না বরং কমবে। প্রথম স্টেজে আমরা যারা ভালনারেবল ফ্যামিলি আমরা তাদেরকে এই কার্ডগুলো দিব। কাজেই ধীরে ধীরে আমরা বাজেটটি তৈরি করব এবং ধীরে ধীরেই আমরা কার্ড দেওয়ার সংখ্যাটা ধীরে ধীরে আমরা বাড়াবো এবং সেজন্যই আমরা মনে করি আমাদের যে সব হিসাব নিকাশ করেছি আমরা তাতে করে বাজেটের উপরে কোনো চাপ পড়ার তেমন কোনো কারণ নেই। আর আপনি ইনফ্লেশনের কথা বলেছেন, আমরা অবশ্যই টাকা ছাপিয়ে দিচ্ছি না, আমরা টাকা ছাপিয়ে দিব না, বরঞ্চ আমরা মনে করি এতে ইনফ্লেশনটা কমে আসবে। টানা বৃষ্টির কারণে হাওর অঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের 3 মাসের সহায়তার প্রতিশ্রুতিও দেন সরকার প্রধান। আজকে সকালে এই সেশন শুরু হবার আগেও আমি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী ওনার সাথে আমি কথা বলে এসেছি এবং নির্দেশনা দিয়ে এসেছি যে সকল এই 3টি জেলার সহ ময়মনসিংহের কিছু অঞ্চল এই সমস্যার সম্মুখীন হয়েছে প্রবল বর্ষণে, এই এলাকাগুলোতে যেই কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের ফসল নষ্ট হয়েছে, তাদেরকে লোকেট করে আগামী 3 মাস আমরা তাদেরকে চেষ্টা করব সরকারের পক্ষ থেকে সহযোগিতা দেওয়ার জন্য। মোহাম্মদ হোসাইন, ৭১, ঢাকা। ভোর থেকে বৃষ্টিতে ভিজল রাজধানী ঢাকা। এতে গরম থেকে মুক্তি মিললেও জলাবদ্ধতা আর যানজটের ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। আবহাওয়া অধিদপ্তর বলছে এই বৃষ্টিপাত থাকবে আরও ৪-৫ দিন। পূর্বাভাস রয়েছে শিলাবৃষ্টিরও। বাকিটা জানাচ্ছেন শাহেদুজ্জামান সাকিব। ভোরের আলো ফোটার আগেই হঠাৎ ঝুম বৃষ্টিতে ভিজে যায় রাজধানী। একটানা তাপদাহের পর এমন বৃষ্টিতে কিছুটা স্বস্তি ফিরলেও জীবিকার তাগিদে বাইরে বের হওয়া মানুষের জন্য তা হয়ে দাঁড়ায় বড় ভোগান্তির কারণ। একটানা বৃষ্টির প্রভাব পড়ে সড়কের যান চলাচলে, সাথে জলজটে পড়ে গতি কমে যায় পুরো নগরের। ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ ও স্কুল কলেজের শিক্ষার্থীরা। রাস্তাটা 2 দিক থেকে জাম হয়ে আছে, মানে বাসা থেকে বের হওয়ার জন্য বিকল্প মানে গাড়ি বা রিক্সা ছাড়া কোনো উপায় নেই। এই যে অফিস থেকে আসার পথে যেরকম বৃষ্টির পানি, আবর্জনা, এগুলো আর কি ভোগান্তি। রোডের তো কোনো কিছু দেখা যায় না, অনেক জায়গায় পরিজাতিও হয়। পশ্চিমা লঘুচাপের কারণে সৃষ্ট আগাম মৌসুমি বৃষ্টি আরও 4-5 দিন থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই যে চলমান বৃষ্টি এটা আরও কন্টিনিউ করবে আগামী 3 থেকে 4 দিন। তারপর যেটা হবে গ্র্যাজুয়ালি বৃষ্টি কমে যাবে, তাপমাত্রা বাড়তে থাকবে।
আর এর সাথে যেটা রয়েছে সাগর অনেকটা উত্তাল রয়েছে, কারণ সাগরের প্রেশার গ্রেডিয়েন্ট বলি, অর্থাৎ বায়ুচাপের আধিক্য রয়েছে। এই জন্যকে আমরা গতকালকে সাগরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে। এ সময় বজ্রপাত ও শিলাবৃষ্টি হতে পারে বলেও সতর্ক করে দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই সময় যখনই বৃষ্টি হবে সেই সময় বজ্রপাত হবে এবং বিদ্যুৎ চমকানো হবে। তাই আমরা যেটা বলি যে এই সময় যে বৃষ্টি হবে এই সময় আমাদের অনেকটাই সাবধানতা অবলম্বন করা উচিত, অর্থাৎ খোলা মাঠে কাজ না করা উচিত। গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি 160 মিলিমিটার বৃষ্টি হয়েছে কিশোরগঞ্জের নিকলিতে। শাহেদুজ্জামান সাকিব, 71, ঢাকা। রাজধানীর বৃষ্টি ও আবহাওয়া পরিস্থিতির আরো খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ। শাহরিয়ার, একটানা বৃষ্টিতে তো সকালে বেশ জলাবদ্ধতা ছিল, তো আপনি রাজধানীর কোথায় এখন রয়েছেন আর সেখানে চিত্রটা কেমন দেখছেন? নগরবাসী কতটা ভোগান্তি তাদের পোহাতে হচ্ছে এবং কি বলছেন তারা? ধন্যবাদ সারা। এখন বৃষ্টি থেমেছে কিন্তু রাজধানীবাসীর সাময়িকভাবে ভোগান্তিও কমেছে। আমি এখন আছি হাতিরঝিলে এবং হাতিরঝিলের যে চিত্র দেখতে পাচ্ছেন যে সকাল থেকে যে ঝিরে ঝিরে বৃষ্টি হচ্ছে তার ফলে কিন্তু জলাবদ্ধতা তৈরি হয়েছে। তবে স্বস্তির খবর যদি বলি যে প্রত্যেকবার বৃষ্টি হওয়ার পর যেরকম আমরা দেখেছি যে রাজধানীর বিভিন্ন মূল সড়কে যেমন জলাবদ্ধতা তৈরি হয় তা কিন্তু আমরা রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ঘুরে দেখেছি যে এবার সে জলাবদ্ধতা তৈরি হয়নি। তবে মূল সড়কের বাহিরে যে বিভিন্ন গলিতে বা বিভিন্ন গলিগুলোতে কিন্তু জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং সেই জলাবদ্ধতার কারণে যে ধরনের রাজধানীবাসীর যে ধরনের আসলে ভোগান্তি হয় আমরা দেখেছি যে সকাল থেকে বিশেষ করে কর্মজীবী মানুষেরা এবং এলাকার যারা স্থানীয়রা আছে তারা এই জলাবদ্ধতাকে উপেক্ষা করে ভিজে আসলে তাদের গন্তব্যস্থলে যাচ্ছে। এবং এর বাইরে যদি বলি যে বিশেষ করে আমরা দেখেছি যে নিম্ন আয়ের যে সকল মানুষেরা আছে তারা কিন্তু তাদের ভোগান্তির যে চিত্র সেটা আসলে বেশি, কারণ অনেকের সঙ্গে আমরা কথা বলেছি তারা যেমনটি বলেছে যে এই বৃষ্টির কারণে তাদের আয় রোজগারে প্রভাব পড়েছে এবং অনেকে আসলে আয় রোজগার অনেকটা কম হয়েছে এরকম অনেকে অভিযোগ করেছে। এবং জলাবদ্ধতার কারণে বিশেষ করে এলাকাবাসীর নানা ধরনের অভিযোগ যে আছে যে ড্রেনেজ ব্যবস্থার যদি সংস্কার করা হয় সেক্ষেত্রে কিন্তু এর বিভিন্ন এলাকায় যে কিছু বৃষ্টি হলে যে ধরনের জলাবদ্ধতা তৈরি হয় সেই জলাবদ্ধতা অনেকাংশে কমে আসবে এবং তারা প্রশাসনে আসলে দৃষ্টি আকর্ষণ করেছে যাতে এ ধরনের প্রশাসন সিটি কর্পোরেশন থেকে দ্রুত ব্যবস্থা নিয়ে এ ধরনের জলাবদ্ধতা কমানো হয়। এবং এর বাইরে যদি বলি যে আমরা আবহাওয়া অধিদপ্তর থেকে যেমনটি জেনেছি যে এ ধরনের আজকের যে বৃষ্টি থেমে গেলেও এই বৃষ্টি আসলে আগামী 4 দিন অর্থাৎ 96 ঘন্টা এই বৃষ্টি থেমে আরও বৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে রাজধানীবাসীর আরও কিছুদিন আসলে রাজধানীবাসীর ভোগান্তি পোহাতে হতে পারে। এই ছিল রাজধানীর হাতিরঝিল থেকে আমার কাছে সর্বশেষ সারা। শাহরিয়ার, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, রাজধানীর বৃষ্টি আবহাওয়া পরিস্থিতির খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ। ভারী বৃষ্টিতে দেশের বিভিন্ন নগরীতেও দেখা দিয়েছে জলাবদ্ধতা। মৌলভীবাজার, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ ও নেত্রকোনায় তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। কয়েক জেলায় বেড়েছে নদ নদীর পানি। হাওড় অঞ্চলে ধান কাটা সহ ভোগান্তিতে পড়েছে নিম্নাঞ্চলের মানুষ। 5 জেলায় বন্যার পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। মৌলভীবাজারে মনু নদীর পানি শহরের চাঁদনীঘাট পয়েন্টে বিপদসীমার মাত্র 104 সেন্টিমিটার নিচ দিয়ে বইছে। ভারী বৃষ্টিতে নিম্নাঞ্চলে কাঁচা পাকা ধান তলিয়ে গেছে। সিলেটের সুরমা, কুশিয়ারা নদীর পানিও 1 থেকে 1.5 মিটারের বেশি বেড়েছে। বুধবার সকাল থেকেই বৃষ্টি শুরু হয় সুনামগঞ্জে। এতে ধান কাটা নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। কোথাও বাঁধ ভেঙে গেছে, কোথাও ভাঙার ঝুঁকিতে রয়েছে। কিশোরগঞ্জ শহরের প্রধান সড়ক তলিয়ে গেছে বৃষ্টির পানিতে। স্কুল কলেজের ভিতরেও ঢুকেছে পানি। ভারী বৃষ্টিতে ময়মনসিংহ নগরীর বেশিরভাগ সড়ক পানিতে তলিয়েছে। জলাবদ্ধতা তৈরি হয় চরম ভোগান্তির শিকার হয়েছে নগরবাসী। নেত্রকোনার ভোগাই, কংস, সোমেশ্বরী নদীর পানি বেড়েছে। জারিয়া জাঞ্জাল পয়েন্টে সোমেশ্বরীর পানি বিপদসীমার খুব কাছ দিয়ে প্রবাহিত হচ্ছে। চট্টগ্রামে মঙ্গলবারের ভারী বৃষ্টিতে ভয়াবহ জলাবদ্ধতা হয়। তবে সিটি কর্পোরেশনের মেয়র জানিয়েছেন দ্রুত ব্যবস্থা নিয়ে অস্থায়ী বাঁধ সরিয়ে ফেলায় অধিকাংশ এলাকার পানি নেমে গেছে। বিভিন্ন জায়গায় 30টা বাঁধ দেওয়া হয়েছে। বাঁধ দেওয়ার কারণে সেখানে পানি আর যেতে পারেনি।
পানি যেতে না পাওয়ার কারণে সেটা আস্তে আস্তে পানির হাইট বেড়েছে এবং বিভিন্ন দোকান টোকান উঠে গেছে এবং পানির উচ্চতা বেড়ে গেছে। আলটিমেটলি দেখেন ওই বাঁধ যখন খুলে দিয়েছে 3টার পর থেকে 4টার পর থেকে আস্তে আস্তে পানি সরে গেছে। পটুয়াখালীর কলাপাড়ায় বৃষ্টি ও ঝড়ো বাতাস বইছে। পটুয়াখালীর রাঙ্গাবালির সদর ইউনিয়নের গাঙ্গিপাড়া স্লুইস বাজার এলাকায় শিলাবৃষ্টি হয়েছে। খুলনায় তুমুল বৃষ্টিতে ডুবেছে নগরের বেশিরভাগ সড়ক, পানি ঢুকেছে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানে। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 4 মে পর্যন্ত বৃষ্টির শঙ্কা রয়েছে। পিন্টু হাজং, 71। ভারী বৃষ্টিতে চট্টগ্রামে বেশ কিছু এলাকায় জলাবদ্ধতা চলছে 2 দিন ধরে। সেখানকার বিস্তারিত আমরা জানবো এবং সম্ভবত সেখানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেনও রয়েছেন। আমাদের সহকর্মী প্রণবেশ চক্রবর্তী সেখানে রয়েছেন, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। প্রণবেশ, চট্টগ্রামের কোথায় রয়েছেন আপনি? সেখানে চিত্রটা কেমন দেখছেন এবং বন্দর নগরীর ঠিক কোথায় কোথায় জলাবদ্ধতা আছে, নগর কর্তৃপক্ষ কি বলছে, এবং আপনার সাথে কি ডক্টর শাহাদাত হোসেন, যিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র, তিনিও রয়েছেন কিনা, তিনি এ বিষয়ে কি বলছেন? আমি আছি চট্টগ্রামের প্রবর্তক মোড় এলাকায়। এখানে সকালে দিকে কোনো পানি না থাকলেও বেলা বাড়ার সাথে সাথে যখন বৃষ্টি শুরু হয়েছে তখনই আমরা দেখতে পেলাম যে এখানে পানির প্রবাহটা শুরু হয়েছে এবং জলাবদ্ধতা এখন নগরীর এই এলাকা জুড়ে, পুরো এলাকা জুড়ে এখন পানি। তো আমরা দেখতে পাচ্ছি এখানে মেয়র মহোদয় এসছেন, মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, আমরা তার সাথেই কথা বলবো। আজকে আমরা সকালে দেখলাম এখানে তেমন পানি ছিল না, কিন্তু সময় বাড়ার সাথে সাথে বৃষ্টি যখন হলো তখন দেখলাম যে অল্প সময়ের মধ্যে পুরোটাই জলাবদ্ধতা। এর মূল কারণটা কি? এবং আমরা জানি সিডি এখানে কাজ করছে, তারপরও সিটি কর্পোরেশন হিসেবে, মেয়র হিসেবে আপনাকেই সবকিছু জবাব দিতে হচ্ছে। আপনি একটু যদি বলতেন যে আসলে মূল ব্যাপারটা। আমি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অধীনে 34th ব্রিগেড আর্মি ইঞ্জিনিয়ারিং কোর কাজটা করছে। আসলে আমরা দেখেছেন যে 16 সালে শেখ হাসিনার একটা ভুল সিদ্ধান্তের কারণে যে কাজটা করার যে উচিত ছিল সিটি কর্পোরেশনের, সেই সিটি কর্পোরেশনকে কাজটা না দিয়ে উনি জোর করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে দিয়েছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সেটা আর্মি ইঞ্জিনিয়ারিং কাজ করাচ্ছে। তো আমরা দেখেছেন গত বছর আমরা সবাইকে নিয়ে কাজ করে, আমি যখন মেয়র হওয়ার পরে আমরা আল্লাহর রহমতে 50 থেকে 60 ভাগ জলাবদ্ধতা কমে দিতে পেরেছি, যেটা 30 বছরের একটা সমস্যা ছিল। এটা শুধুমাত্র সমন্বয় করার কারণে সেটা হয়েছে, যেটা আমি করতে পেরেছি। ইনশাল্লাহ এবারেও 70 থেকে 80 ভাগ সেটা হয়ে যাবে। এই কাজগুলো আসলে যেটা হয়েছে হিজরা খাল এবং জামাল খান খালে আর্মি ইঞ্জিনিয়ারিং কোর তারা যখন কাজগুলো করছে তারা কিছু রিটেনিং ওয়াল তারা সেখানে দিচ্ছে। তো রিটেনিং ওয়াল দেওয়ার জন্য তারা কিছু বাঁধ সেখানে দিয়েছে। ওই বাঁধগুলো দেওয়ার কারণে এখানে অবস্ট্রাকশনটা হয়েছে। বাঁধ প্রায় 30টা বাঁধ তারা দিয়েছে, ইতিমধ্যে কয়েকটা বাঁধ তারা অপসারণ করেছে, যার কারণে অন্য জায়গায় যে পানি উঠেছে, জামাল খান, চকবাজার, ওখানে কিন্তু পানি ওঠেনি। আমি সব জায়গায় এখন ঘুরে এসেছি, শুধু এই জায়গাটাতে পানি ওঠার কারণ হচ্ছে যে এখানে তারা শিটগুলো যেগুলো দিয়েছে যে রিটেনিং ওয়াল করার জন্য, যে অবস্ট্রাকশন ম্যাটেরিয়ালগুলো তারা এখনো নিতে পারেনি। তারা এখানে দেখেন সব রয়ে গেছে। এগুলো যদি তারা নিয়ে গিয়ে এটাকে ক্লিন করতে পারে, যে মাটিগুলো আমাদের নালাগুলো ভর্তি করে দিয়েছে, যেহেতু নালার উপরে তারা কিন্তু ফাইল শিট করেছে এবং এগুলোর করার কারণ তারা মনে করেছে বর্ষাকাল আগামী মেয়ের শেষের দিকে আসবে, কিন্তু অগ্রিম বর্ষা কিংবা মৌসুমি বর্ষার কারণে আজকে এই সমস্যায় তারা পড়েছে। তো আমি তাদেরকে বলবো যে অনতি বিলম্বে এই শিটগুলো তারা উঠিয়ে ফেলুক এবং বাঁধ যেগুলো এখনো খুলে নেই সমস্ত বাঁধ খুলে ফেলুক। আগামীকাল আমরা আমার সিটি কর্পোরেশনে সবাইকে আসতে বলেছি, আর্মি ইঞ্জিনিয়ারিং কোর, আমি সিডিএ, পানি উন্নয়ন বোর্ড, বন্দর, জেলা প্রশাসন, পুলিশ কমিশনার, সমস্ত স্টেক হোল্ডার, সমস্ত সেবা প্রদানকারী সংস্থাকে আমি আসতে বলেছি। তারা আসবে ইনশাল্লাহ। আসলে কালকে আমরা ফাইনাল সিদ্ধান্ত নিয়ে যাতে করে আমরা বাঁধগুলো সব উঠিয়ে ফেলে মাটিগুলো সব এখানে নিয়ে তাদের কাজগুলো তারা যাতে কমপ্লিট আমাদেরকে মেয়ের 15-20 তারিখের মধ্যে তারা বুঝিয়ে দিতে পারে। তবে আমি যে কথাটা আপনাদের বলতে চাই, একটা পরিকল্পিত নগরায়নের জন্য নগর সরকার খুব দরকার। সিটি গভর্নমেন্ট যেটা বিদেশে সব জায়গায় আছে, বাংলাদেশে এটা হওয়া উচিত বলে আমি মনে করি। মাননীয় প্রধানমন্ত্রীকে এই ব্যাপারে আমি বলছি, উনি একমাত্র পারে, যেহেতু ওনার অনেক ভালো প্ল্যান আছে এই নগর সরকার করা। তারপরে এই কাজগুলো করার জন্য আমি একটা আবেদন করেছি মন্ত্রী পদমর্যাদা, সেটাও অন্তত পক্ষে আমি পেলে সব সেবা প্রদানকারী সংস্থাকে নিয়ে আমি কাজ করার একটা সুযোগ পাবো বলে আমি মনে করি। সিডি এর কাউকে দেখতে পাচ্ছি না, এটাই অবাক লাগছে যে এখানে আপনি দেখেন প্রজেক্টটা তাদের, গতকালকে
আমি বারবার তাদেরকে আসতে বলেছি, তারা কেউ আসেনি। এবং তাদের যে আর্মি ইঞ্জিনিয়ারিং কোরের যিনি পিডি আছেন তাকেও বলেছি যে আসার জন্য, তাই তিনিও আসেননি। এবং আমি ডিজিএফের চিফকেও বলেছি যে তাদেরকে একটু বলার জন্য। ওভারঅল আমার মনে হয় তাদের এখানে আসা উচিত ছিল, যেহেতু তাদের প্রজেক্ট, তারা কিন্তু এখানে এসে যদি আপনাদেরকে এক্সপ্লেইন করতে পারতো, জনগণকে এক্সপ্লেইন করতে পারতো, জনগণ আরও বেশি আশ্বস্ত। তবে চট্টগ্রামবাসীকে আমি বলতে চাই, ভয়ের কিছু নেই। এই মৌসুমী বৃষ্টির কারণে কাজগুলো যেহেতু তারা এখানে অসমাপ্ত অবস্থায় আছে, যেখানে এখনো বাঁধগুলো যেহেতু তারা এখনো সবগুলো খুলতে পারে নাই, এবং এখানে যে কনস্ট্রাকশন করার জন্য তারা যে ফাইল শিট করেছে, তারা যে এখানে কনস্ট্রাকশন মেটেরিয়ালসগুলো রেখে দিয়েছে, নালাগুলো যে ভরে দিয়েছে তারা কনস্ট্রাকশন মেটেরিয়ালস, এগুলো তারা এখনো উঠাতে পারেনি। এইগুলো সম্ভবত উঠাতে আরও 2-1 দিন সময় লাগবে। এই 2-1 দিন সময়ের মধ্যে তারা কমপ্লিটলি ক্লিন করার পরে এখানে আর পানি উঠবে। প্রণবেশ, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। তার সাথে কথা বলছিলেন ডক্টর শাহাদাত হোসেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র। সেখানে জলাবদ্ধতার যে সমস্যা তা নিয়ে আসলে কি করণীয় সে বিষয়ে তিনি কথা বলছিলেন। এদিকে কিশোরগঞ্জ শহরের প্রতিটি অলিগলি সহ প্রধান প্রধান সড়ক তলিয়ে গেছে বৃষ্টির পানিতে। সেখানকার আপডেট আমরা জানবো। জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সালেক হোসেন রনি। রনি, কি অবস্থা দেখছেন এই মুহূর্তে শহরের, এবং জলাবদ্ধতার খবরটি আমরা দেখছিলাম, তো কি বলছে সাধারণ মানুষ এ বিষয়ে, কতটা ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের, এবং এই ব্যবস্থা থেকে মানে মুক্তি পেতে কর্তৃপক্ষ কি কি পদক্ষেপ নিয়েছে সে বিষয়ে জানাবেন। স্যার, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি কিশোরগঞ্জের আলোর মেলাতে। আলোর মেলা এখানে সরকারি মহিলা কলেজ অবস্থিত। এখানকার যে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে পানিতে একদম টইটুম্বুর পুরো উঠোন, এবং এখানকার যে ড্রেন, সামান্য বৃষ্টিতে কিন্তু ড্রেন তলিয়ে যাচ্ছে, এবং সেই সাথে ড্রেনের যে পানি, সেই পানি কিন্তু বাড়িঘর সহ শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু প্রবেশ করেছে। এখানকার যে আমাদের কিশোরগঞ্জের পুরো পাশেই নরসুন্দা নদীর কিন্তু রয়েছে এখানে। তারপরেও এখানে যে জলাবদ্ধতা সেটি খুবই দুঃখজনক। এর কারণ হিসেবে যেটা দেখছে জনগণ খুবই কষ্টের মধ্যে দিয়ে এখানকার যে বৃষ্টির দিনগুলো তা পার করছে, এবং সেই সাথে কিশোরগঞ্জ পৌরসভা প্রথম শ্রেণীর হওয়া সত্ত্বেও এখানকার ড্রেনেজ ব্যবস্থাগুলো বর্ষা শুরুর আগ থেকেই কিন্তু মানুষজন বলে আসছিল যে এই ড্রেনগুলো কিন্তু পরিষ্কার করা দরকার, কিন্তু এখানে কোনো কর্ণপাত করছে না এই কর্তৃপক্ষ। এখানকার প্রতিটি 9টি ওয়ার্ডের যে ড্রেনগুলো রয়েছে তার বেহাল দশা, এবং সামান্য বৃষ্টিতেই তলিয়ে যাচ্ছে রাস্তাঘাট, সব মানুষের বাড়ি ঘরে পর্যন্ত পানি ঢুকছে। এখানকার শিক্ষার্থীরা, এসএসসি পরীক্ষা চলছে, শিক্ষার্থীরাও কিন্তু খুব দুর্বিষহের মধ্য দিয়ে এখানকার চলাচল করছে। সেই সাথে খেটে খাওয়া মানুষরাও কিন্তু রিক্সা নিয়ে বেরোতে গেলে একটি আতঙ্কের মধ্যে দিয়ে কাটছে, এবং রাস্তার যে বেহাল দশা, সেই সাথে ড্রেনেজ ব্যবস্থার সাথে, এবং নরসুন্দা নদী খননের দাবি তুলেছেন এখানকার জনগণ। নরসুন্দা নদী যদি খনন করা যেত, সেই ড্রেনের পানি কিন্তু নরসুন্দা নদীতে প্রবাহিত হয়ে যেত, এবং সেই সাথে এই ড্রেনের যে সমস্যা তা থাকতো না। এবং এখানকার মানুষজন আসলে যেটা দাবি জানিয়েছে যে খুব দ্রুত এখানকার যে ড্রেনেজ ব্যবস্থা সহ নরসুন্দা নদী খননের দাবি জানিয়েছে, এবং এই দুর্ভোগ থেকে এই পরিত্রাণ তারা পেতে চায়। প্রতি বর্ষার আগেই যেন এইরকম সমস্যার সমাধান করা হয় এবং ড্রেনেজ ব্যবস্থা নেওয়া হয়, খুব দ্রুত যাতে নেওয়া হয়, এই ব্যবস্থার সাথে একাত্মতা পোষণ করেছে জনগণ, এবং কর্তৃপক্ষ খুব শীঘ্রই কাজ আসে নেবে বলে আমাদেরকে জানিয়েছেন। সাদা রনি, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, কিশোরগঞ্জের জলাবদ্ধতার আপডেট নিয়ে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী সালেক হোসেন রনি। সহজে জ্বালানি তেল পেতে রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানাগুলোর জন্য ফুয়েল কার্ড দিচ্ছে গার্মেন্টস মালিকদের সংগঠন বিজিএমইএ, কিন্তু এটিকে আমলে নিচ্ছে না ফিলিং স্টেশনগুলো। উৎপাদন সচল রাখতে তাই কালোবাজার থেকে তেল সংগ্রহ করতে হচ্ছে তাদের। পাম্প মালিকদের সংগঠন বলছে, দাম বাড়লেও এখনো তেলের সরবরাহ বাড়ায়নি সরকার, এমনকি অগ্রাধিকার তেল বিক্রির কোনো নির্দেশনা নেই। জাহেদুল ইসলামের রিপোর্ট। জ্বালানি সংকটে দিনের অনেকটা সময় চলছে লোডশেডিং। তখন বিকল্প বিদ্যুৎ উৎপাদনে কারখানাগুলোর ভরসা নিজস্ব জেনারেটর, আর এটি সচল রাখতে প্রয়োজন ডিজেলের। এমন অবস্থায় সহজে তেল পাওয়ার জন্য কারখানাগুলোকে ফুয়েল কার্ড দিচ্ছে গার্মেন্টস মালিকদের সংগঠন বিজিএমইএ। তবে এই ক্ষেত্রেও ফিলিং স্টেশন থেকে মিলছে না তেল। কোনো কার্ডই পাম্প আমাদের তেল দিচ্ছে না।
গভর্নমেন্ট থেকে কোনো রকম সার্কুলার দেয় যে আমার বিজিএমই বলছে এই পাম্প থেকে আমি তেলটা পাবো, সেই তেলটা তারে বরাদ্দ দিতে হবে, তাহলে সে আমার নামে তেলটা দিবে। এখন তো তা দিচ্ছে না। পাম্প সে তার প্রতিদিনের রুটিন মতো তেল পাচ্ছে, তার যে নির্দিষ্ট কাস্টমারের তেল দিচ্ছে। বিজিএমই আমাদেরকে যে কার্ডটা দিয়েছে সেটা আমরা পেয়েছি, কিন্তু দিনের বেলা আমরা কোনো ডিজেল পেট্রোল পাম্পে গেলে আমরা পাই না। সেই ক্ষেত্রে আবার রাত্রেবেলায় গেলে সেই কার্ড নিয়ে গেলেও আমাদেরকে এটা ভর্তুকি দিয়ে কিনতে হয় 170 ব্ল্যাক আর কি, যাকে বলে ব্ল্যাক। তবে কোনো কোনো পাম্পে তেল থাকলেও বিভিন্ন অজুহাতে তারা সরবরাহ করছে না। এরকম একটি স্টেশনে তার সত্যতাও মিলে। এইটা হলো যে আপনার এই 150 মিলিরও নিচে, মানে ধরেন 50 4,500 লিটার কারখানা আমরা আপাতত খোলা তেল পারতেছি না, বিআরটিসি দিতে হবে, এখন চালু করে নাই। তবে 71-এর ক্যামেরার সামনে অবশেষে ডিজেল বিক্রি শুরু করে এই ফিলিং স্টেশন। ডিজেল আজকে উত্তোলন করেছে, অবশ্যই দিবে, কোনো গাড়ি আসলে অবশ্যই দিবে। ঠিক আছে, আমিও বলতেছি, ঠিক আছে, আপনিও আসেন। এদিকে ফিলিং স্টেশন মালিকদের সংগঠন জানায়, সরকার তেলের দাম বাড়ালেও বহাল রেখেছে পূর্বের সরবরাহ, যা চাহিদার তুলনায় খুবই কম। কোন পাম্প থেকে কোন ইতে সরবরাহ হবে তেলটা, এই বিষয়গুলোও কিন্তু একদম পরিষ্কার আছে। বাণিজ্য মন্ত্রণালয় থেকে এভাবে না আসায় কোনো পেট্রোল পাম্প টোটালে আমলে নিচ্ছে না। গার্মেন্টস মালিকদের সংগঠন বিজিএমই এর দাবি, সরকারের অনুমতি নিয়ে কারখানাগুলোকে ফুয়েল কার্ড দেওয়া হচ্ছে। যেই পাম্পগুলো তেল দিবে না সেই পাম্পগুলোর নাম এবং মোবাইল নাম্বার সহ আমাদের কাছে পাঠানোর জন্য যখনই আমাদেরকে পাঠাচ্ছে, আমরা এগুলোকে আবার বিপিসির সাথে এবং কনসার্ন যেই পদ্মা, মেঘনা, যমুনা যে ডিলারগুলো আছে তাদের সাথে আমরা আলাপ করছি, আলাপ করে আবার ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা চলছে। সারা দেশে সচল ফিলিং স্টেশন আছে 2198টি। এগুলোতে জ্বালানি সরবরাহ করে সরকারি 3 প্রতিষ্ঠান, পদ্মা, মেঘনা এবং যমুনা। জাহিদুল ইসলাম, 71, ঢাকা। ব্যবসায় যত বাধা আছে সব দূর করবে সরকার। আজ এনবিআর এবং এফবিসিসিআই আয়োজিত পরামর্শক সভায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এমন আশ্বাস দিয়েছেন। তিনি জানান, রপ্তানিযোগ্য সব খাতে পোশাক খাতের মতোই সুবিধা দেয়া হবে, দূর করা হবে বন্দরের দুর্নীতিও। এ সময় জ্বালানি সংকটের বিষয় তিনি বলেন, শুধুমাত্র যুদ্ধের কারণে জ্বালানির পেছনে সরকারের বাড়তি খরচ হয়েছে $3 বিলিয়ন বেশি। আমরা ব্যবসার পথে যত বাধা আছে 100% না হোক, ম্যাক্সিমাম বাধা সরিয়ে দেব, আপনার নিশ্চিত থাকতে পারেন। যে কোনো রপ্তানি খাত, সম্ভাবনাময় খাত, যদি রপ্তানি খাত উঠে আসে, আমাদের খাতে প্রপোজাল দেয়, আমরা সেই খাতে গার্মেন্টসের যে সুযোগ সুবিধা আছে সেই সুযোগ সুবিধা সেই খাতগুলোকে দিয়ে দেব, পরিষ্কারভাবে বলছে। এবার শিক্ষার্থীদের পাটের ব্যাগ, স্কুল ড্রেস ও জুতা বিতরণের উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। প্রাথমিকভাবে জুলাই থেকে দেশের প্রতিটি উপজেলায় 2টি স্কুলের প্রথম শ্রেণীতে পাইলট প্রকল্প শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। আর শিক্ষামন্ত্রী জানিয়েছেন, প্রাথমিক বিদ্যালয় দিয়ে এটি শুরু হলেও ধীরে ধীরে মাদ্রাসা সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান এই প্রকল্পের আওতায় আনা হবে। শারমিন ইরা রিপোর্ট দেখুন বিস্তারিত। বর্তমানে প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে পাঠ্য বই পায় শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের পরিবারের উপর চাপ কমাতে এবার বিনামূল্যে স্কুল ড্রেস, পাটের ব্যাগ ও জুতা দিতে যাচ্ছে সরকার। এরই অংশ হিসেবে জুলাই থেকে পাইলট আকারে প্রতিটি উপজেলার 2টি স্কুলে প্রথম শ্রেণীতে এই কার্যক্রম শুরু হতে যাচ্ছে। প্রত্যেক উপজেলার 2টি করে প্রাইমারি স্কুলের ক্লাস 1-এ পাট বস্ত্র মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়, আমরা 3টি মন্ত্রণালয় থেকে দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে, এটা সরকার দিবেই। বুধবার সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে শিক্ষামন্ত্রী জানান, প্রাথমিক বিদ্যালয় দিয়ে এটি শুরু হলেও পর্যায়ক্রমে মাদ্রাসা সহ অন্যান্য পর্যায়ে এটি দেওয়া হবে। আমরা সারা দেশেই দিব, 8টি ডিভিশনে দিব, যেই পরিমাণ আসবে সেই পরিমাণ আমরা বিতরণ করতে থাকবো এবং আলটিমেটলি প্রত্যেকটি উপজেলার প্রত্যেকটি ছাত্রছাত্রীর কাছে আমরা এটা পৌঁছাবো। এটির আওতা বাড়াতে সরকার ব্যবসায়ী প্রতিনিধিদের সহায়তা চেয়েছেন বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। শারমিন মীরা, 71, ঢাকা। বিগত 8 বছরে 11,500-এর বেশি জনবল নিয়োগে ভয়াবহ অনিয়ম করেছে ইসলামী ব্যাংক। কোনো বিজ্ঞপ্তি, এমনকি লিখিত বা মৌখিক পরীক্ষা ছাড়াই এসব লোক নেওয়া হয়েছে, যা উঠে এসেছে কেন্দ্রীয় ব্যাংক ইসলামী ব্যাংকের নিজস্ব এবং অডিট প্রতিবেদনে। এতে বলা হয়, এস আলম গ্রুপ ব্যাংকটির নিয়ন্ত্রণে নেয়ার পর থেকেই এই অনিয়ম শুরু হয়, যাকে অনিয়মের চূড়ান্ত উদাহরণ বলছেন বিশ্লেষকরা। বিস্তারিত জানাচ্ছেন আব্দুজ জাহের আনাস।
দেশের শরিয়া ভিত্তিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষে ইসলামী ব্যাংক বাংলাদেশ। দেশব্যাপী 400 শাখা নিয়ে পরিচালিত এই ব্যাংকে রেমিটেন্সও আসে সবচেয়ে বেশি। কিন্তু 2017 সালে এসালামের কবজা যাওয়ার পর থেকে জোরালো হয় নানা অনিয়ম, যার মধ্যে সবচেয়ে ভয়াবহ ছিল নিয়োগ প্রক্রিয়া। একাধিক সিএফআরমের অডিট এবং কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে বলা হয় 2024 সালের 31 আগস্টে ব্যাংকের কর্মী ছিল 21,500-এর উপরে। এর মধ্যে 2016 সালের 1 মে থেকে ওই সময় পর্যন্ত নিয়োগ দেওয়া হয় 11,500-এর বেশি, যার মধ্যে 10,366 জন ছিল সরাসরি নিয়োগ, অর্থাৎ নেওয়া হয়নি কোনো পরীক্ষা কিংবা যাচাই করা হয়নি যোগ্যতাও। আর 8,500-এর জন্য দেওয়া হয়নি কোনো নিয়োগ বিজ্ঞপ্তিও। এ কাজকে বৈধতা দিতে পরিবর্তন আনা হয় মানব সম্পদ নীতিমালায়, যেখানে জরুরি প্রয়োজনে সব নিয়ম শিথিল করার ক্ষমতা দেওয়া হয় এমডি ও সিইওকে। বাংলাদেশ ব্যাংক, ইসলামী ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকের মধ্যে নিয়োগ অভিযোগ নিয়ে তদন্ত করছে। তদন্তে যদি তাদেরই যে পলিসি তার গ্রস ভায়োলেশন দেখতে পায়, অবশ্যই সে ব্যাপারে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে। এই নিয়োগে চট্টগ্রামের পটিয়ায় চেয়ারম্যানের বাসভবনে রাখা হতো সিভি জমার বক্স, যেখান থেকেই সরাসরি নিয়োগ দেওয়া হয় কর্মকর্তাদের। এই প্রক্রিয়ায় শুধু পটিয়া থেকেই নিয়োগ দেওয়া হয় 5,000-এর বেশি কর্মকর্তা। যেভাবে ঢুকেছিলেন সেইটাই কমপ্লায়েন্ট ছিল না বাংলাদেশ ব্যাংকের গাইডলাইনের সাথে। সেখানে নন কমপ্লায়েন্ট পথে আগে ঢুকেছিলাম, কাজেই এখন আমাকে আবার পুনর্নিয়োগ দিতে হবে, সেই দাবির বৈধতা দেওয়া তো খুব ইজি না। মানে এটা তো আর কোন গাইডলাইনের মাধ্যমে আপনি এটাকে জায়েজ করবেন। প্রভিশনারি অফিসার নিয়োগের ক্ষেত্রেও ছিল নজিরবিহীন জালিয়াতি। যেমন 2019 সালের একটি ব্যাচে লিখিত পরীক্ষায় মাত্র 36 জন পাশ করলেও মৌখিক পরীক্ষায় ডাকা হয় 52 জনকে। এছাড়া ডিএমডি ও উচ্চপদস্থ কর্মকর্তাদের ক্ষেত্রেও আমলে নেওয়া হয়নি কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালা। ফলে মাত্র 8 বছরের অভিজ্ঞতায় ডিএমডি হওয়ার ঘটনাও ঘটেছে এ সময়ে, যেখানে ডিএমডি হতে ব্যাংকিং অভিজ্ঞতা থাকার কথা 20 বছর। প্রতিবেদন অনুযায়ী অতিরিক্ত 2,900 কর্মকর্তা নিয়োগে ব্যাংকের বাড়তি খরচ হয়েছে প্রায় 500 কোটি টাকা। এইভাবে মব প্রেশার দিয়ে সিদ্ধান্ত আদায় করে নেয়া, এটা তো শুধু বর্তমানের বিষয় না, ভবিষ্যতের জন্য একটা খারাপ নজির সৃষ্টি করে। কাজে আমরা তো আস্থা ফিরিয়ে আনার চেষ্টা করছি। এটা তো আস্থা ফিরিয়ে আনতে কোনো রকম অবদান রাখবে না, বরং আস্থার ঘাটতি বাড়াতে পারে। নতুন বোর্ড দায়িত্ব নেওয়ার পর বিশেষ পরীক্ষা গ্রহণের কথা থাকলেও তাতে অস্বীকৃতি জানায় 5,000 কর্মকর্তা, যাদেরকে শেষ পর্যন্ত চাকরিচ্যুত করা হয়। আব্দুল জাহের আনাস, 71, ঢাকা। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় শেষ ধাপের ভোট গ্রহণ চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। এই ধাপে মোট 142টি আসনে ভোট হচ্ছে। তবে প্রথম দফার উল্টো চিত্র দ্বিতীয় দফার ভোট গ্রহণের শুরুতে। পুলিশ, কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জ, আগ্নেয়াস্ত্র উদ্ধার ও ইভিএম বিভ্রাট দিয়ে শেষ দফার নির্বাচন শুরু হয়। কলকাতা থেকে আরো জানাচ্ছেন সত্যজিৎ চক্রবর্তী। সকাল 7টা থেকে শুরু হয়েছে 142 আসনে ভোট গ্রহণ। ভোটের শুরুতেই অশান্তি নানা জায়গায়, কারণ ইভিএম বিভ্রাট। যান্ত্রিক ত্রুটির জন্য উত্তেজনা ছড়ায় হাওড়ার বালি বিধানসভা কেন্দ্রের ডন বস্কো স্কুলে। সেখানে মেশিন বিকল হওয়া নিয়ে ভোটারদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। পরিস্থিতি সামলাতে কেন্দ্রীয় বাহিনীকে লাঠিচার্জ করতে হয়েছে। 2 জনকে পুলিশ আটকও করেছে। পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে রায়গ্রামের বুথে ভিভিপ্যাট সমস্যা খতিয়ে দেখতে গিয়ে বাধার মুখে পড়তে হয় সিপিএম এর নির্বাচনী এজেন্টকে। হুগলির গোঘাট বিধানসভার 62 নম্বর বুথে ভোট শুরুর আগেই বিকল হয় ভিভিপ্যাট মেশিন, ফলে যথাসময়ে ভোট শুরু করা সম্ভব হয়নি। মেশিন খারাপ হয়েছে, এখন বলছে ডিসপুট হয়েছে, টেকনিশিয়ান আসবে, টেকনিশিয়ান আসার পরে তারপর হবে। আরো 5 মিনিট ওয়েট করুন। 5 মিনিট ওয়েট করুন করতে করতে প্রায় 10 মিনিট অলরেডি পাস। মেশিন খারাপ ছিল বলে অনেকক্ষণ দাঁড়াতে হয়েছে। প্রথম 3 ঘন্টায় হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলার একাধিক আসনে মারামারি হয়েছে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে ক্ষোভ জানিয়েছেন। অনেক পুলিশ অফিসার নিয়ে আসা হয়েছে যারা বাংলাকে বোঝে না। যেমন গতকাল রাত্রে যে অত্যাচার করেছে সারা বাংলা জুড়ে, আমি কিন্তু সারা রাত জেগেছিলাম এবং অবজারভাররা থানায় গিয়ে প্রেসার ক্রিয়েট করছে
আমাদের পার্টিকে টার্গেট করে যে সব তৃণমূল কংগ্রেসের এজেন্টকে গ্রেপ্তার করো। ব্লক প্রেসিডেন্ট, আমার ইউথের ব্লক প্রেসিডেন্ট সকালেও অ্যারেস্ট করেছিল, আমাকে চেতলায় যেতে হয়েছিল। এদিকে ৭৬ নম্বর বুথে বিজেপি প্রার্থী বিকাশ সর্দার পরিদর্শনে গেলে অতর্কিতে তার উপর হামলা চালানো হয়, ভেঙে দেওয়া হয় বিকাশের গাড়ি, তার নিরাপত্তা রক্ষীর আগ্নেয়াস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়। কেন্দ্রীয় বাহিনী থাকলেও তারা উদ্ধার কাজে এগিয়ে আসেনি বলে অভিযোগ উঠেছে। অন্যদিকে ভুয়ো এজেন্টকে বসানো কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে হুগলির খানাকুলের রাজহাটি ১ পঞ্চায়েতের রামচন্দ্রপুরের ১৪৭ নম্বর বুথে। বুথের সামনেই আইএসএফ ও তৃণমূলের মধ্যে হাতাহাতি হয়। ভোটারদের প্রভাবিত করার অভিযোগে তৃণমূল নেতা মতিউর রহমানকে আটক করেছে দক্ষিণ ২৪ পরগনার পুলিশ। হারোয়া বিধানসভার দেগঙ্গা ব্লক ২-এর কালিয়ানি ১১৭, ১১৮, ১১৯ নম্বর বুথে সকাল থেকেই ভোট বন্ধ। দ্বিতীয় দফার ১৪২ আসনে যে দল যত বেশি আসন জিতবে তারাই গঠন করবে সরকার। আর সে কারণে ভোট শুরু হতেই বিজেপি এবং তৃণমূল ভোটের ময়দানে নেমে পড়েছে, আর তা রুখতে সক্রিয় কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ। সত্যজিৎ চক্রবর্তী, কলকাতা, ৭১। পশ্চিমবঙ্গ বিধানসভার দ্বিতীয় ধাপের নির্বাচনের আরও খবর জানাতে বারাসাত থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী। সত্যজিৎ, আগের ধাপের নির্বাচনে তো অনেক বুথেই ইভিএম বিকল হবার খবর পাওয়া গেছে এবং আজকেও বারাসাতে ইভিএম বিকল ছিল। ভবানীপুরের চিত্রটা কি? ভোট সেখানে সময় মতো শুরু হয়েছে কিনা? পাশাপাশি ভবানীপুরে ভোটের সমীকরণটা এবার কেমন? বুথ ফেরত জরিপ কি বলছে? কে এগিয়ে আছেন এবার? দেখুন, বারাসাত দিয়ে যে শুরু হয়েছিল ইভিএম বিভ্রাট এবং যে ১৪২টা আসন, তার ভিতরে ৬০ জায়গায় কিন্তু এরকম বিভ্রাটের খবর এসেছিল এবং ১-১.৫ ঘন্টার মধ্যেই সর্বত্রই কিন্তু সমাধান করা হয়েছে। তারপর স্বাভাবিক হয় ভোট গ্রহণ পর্ব। এবং ভবানীপুর কেন্দ্র অন্যতম আলোচিত। এই কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর মধ্যে তৃণমূল ও বিজেপির আর কি মূলত লড়াই। বুথ ফেরত সমীক্ষা বলতে ভোটারদের সাথে আমরা কথা বলেছি এবং ভোটাররা বলছেন এখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একটা আবেগ এবং এই কেন্দ্রে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, যদিও লড়াই কিন্তু শিয়ানে হবে বলে ভোটাররা বলছেন। পাশাপাশি বেলা গড়াতেই দেখা গেল স্পর্শকাতর যে বুথ এবং বিধানসভাগুলো আছে সেখানে যুদ্ধের যে সাজোয়া গাড়ি, যেগুলো মূলত জম্মু কাশ্মীরে দেখা যায়, কেন্দ্রীয় বাহিনী সেই সাজোয়া গাড়িগুলো নামিয়ে কিন্তু টহল দিতে শুরু করেছে এবং যেখানে জমায়েত, সর্বত্রই জমায়েত কিন্তু সরাচ্ছে এবং বিজেপি ও তৃণমূলের যে সমস্ত কর্মীরা আছে তারা ভোটের ময়দান ছাড়তে কেউই কিন্তু পিছপা হচ্ছে না। অন্যদিকে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা দিয়ে ভোট পর্ব শেষ করতেই তৎপর। তার জন্য যা যা করার তারা কিন্তু সেই কাজগুলোই করছে, সেভাবেই টহল দিচ্ছে এবং সব মিলিয়ে ভোট সন্ধ্যা ৬টায় শেষ হবে। আমাদের অপেক্ষা করে থাকতে হবে যে ভোট পর্বে এই যে দ্বিতীয় দফায় কতটা শান্তিপূর্ণভাবে হয়। সত্যজিৎ, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন বারাসাত থেকে সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী। পশ্চিমবঙ্গ বিধানসভার দ্বিতীয় ধাপের নির্বাচনের আপডেট নিয়ে তিনি যুক্ত হয়েছিলেন। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।